Today, I'm so proud to be back here after 45 years. This day is monumental, very, very memorable to me. মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে মিত্রবাহিনীর ২৮ জনের অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতার জন্য ১১ রুশ নাগরিককে সংবর্ধনা, কৃতজ্ঞতা জানালেন মন্ত্রীরা। একাত্তরের যুদ্ধের সময় যারা বন্ধু ছিল, সেই বন্ধুত্বের হাত ধরেই আমাদের আরেক ধাপ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজকে আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু যে রাশিয়া বা ভারত, আমাদের পাশে আমাদের মিশনকে সাকসেসফুল করার জন্য তারা যেভাবে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে সেভাবে আমাদের পাশে আছে। মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, লাল সবুজে সেজেছে রাজধানী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, হত্যা, কুর রাজনীতি উন্নয়নের পথ রুদ্ধ করে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিনেও বিড়ম্বনা, আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও তালিকায় নাম তোলা যাবে বছরের যে কোনো সময়। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ সহ 3টি প্রকল্পে প্রায় 23,000 কোটি টাকা বিনিয়োগের আশ্বাস ফ্রান্সের। বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির পরিকল্পনা। এবং ড্রেজিং এর অভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সন্দ্বীপ চ্যানেল এখন জাহাজ চালকদের জন্য মরণ ফাঁদ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পরাজয় নিশ্চিত জেনে পালাতে থাকা পাক হানাদারদের প্রধান নিয়াজির কুর্মিটোলা থেকে প্লেনে চড়া কিভাবে ব্যর্থ করা হলো? কিভাবে ভেঙে পড়েছিল হানাদার বাহিনীর নৌশক্তি? কেমন অনুভূতি হয় রণক্ষেত্রে একই বাংকারে আশ্রয় নেয়া সহযোদ্ধার সঙ্গে ৪৫ বছর পর দেখা হলে? বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বিজয় দিবস উদযাপন করতে আসা মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় বীরদের মুখেই শোনা গেল সেসব বীরত্ব গাঁথা। অন্যদিকে মুক্তিযুদ্ধের পর মাইন অপসারণকারী 11 রুশ নৌসেনাকে সংবর্ধনা দিল মুক্তিযুদ্ধ একাডেমি। 29 ভারতীয় বীর যোদ্ধার বেশিরভাগেরই মুক্তিযুদ্ধের পর এবারই বাংলাদেশে আসা, তাই তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, কণ্ঠে আবেগ। এসব বীরের মধ্যে একজনের অসম সাহসিকতার কারণে পাক হানাদার বাহিনী প্রধান নিয়াজি কুর্মিটোলা থেকে প্লেনে চড়তে ব্যর্থ হন। সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ দেখা পেয়ে যান ৪৫ বছর আগে সম্মুখ সমরে একই বাংকারে আশ্রয় নেয়া সহযোদ্ধার। The first mission over Tesgaon runway, the Narsingdi runway and the governor's house, they have remained with me. Well, I don't think I will ever forget. Today, I'm so proud to be back here after 45 years. We want to congratulate you on this new nation's Victory Day. We want to express for you prosperity and growth. This day is monumental, very, very memorable to me because 45 years ago my battalion was here on this day. Well, I was not. Well, that desire was all the time with me to visit Dhaka, and to my surprise I find a man who shared my bunker way back in 1971. এর আগে তারা সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে 1972 সালে হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন অপসারণের জন্য 9 রুশ নৌসেনাকে সংবর্ধনা দিল মুক্তিযুদ্ধ একাডেমি। অনুষ্ঠানের অতিথিরা আশা প্রকাশ করেন 71-এর মতো সবসময় বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। The very beginning wholeheartedly supported
মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সময়ে রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমরা বাংলাদেশের সব ধরনের উন্নতিতে সহায়তা করব। ৭১-এর যুদ্ধের সময় যারা বন্ধু ছিল, সেই বন্ধুত্বের হাত ধরেই আমাদের আরেক ধাপ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। হানাদার বাহিনীর পুঁতে যাওয়া মাইল ৭২ সালে অপসারণ করতে গিয়ে যে রাশিয়ার ৮৫০ নৌসেনা নিহত হয়েছিলেন, সেই রাশিয়ার সাথে আমাদের সাথে দীর্ঘ ২১ বছর পর্যন্ত যেরকম বন্ধুত্ব থাকার কথা, সেই রাশিয়ার সাথে ঠিক সেরকম বন্ধুত্ব আমরা গড়ে তুলতে পারিনি। যে ২১ বছর যারা শাসন করেছে তারা বরং বিপরীত শক্তির সাথে, সেই পাক হানাদার বাহিনীর পাকিস্তানের সাথে, সে ISIL যুদ্ধ করছে, পাকিস্তানের সাথে সক্ষতা করেছে। আজকে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি এবং আজকে আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু যে রাশিয়া বা ভারত, আমাদের পাশে আমাদের মিশনকে সাকসেসফুল করার জন্য তারা যেভাবে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল সেভাবে আমাদের পাশে আছে, সকল ক্ষেত্রে আমাদের পাশে আছে। ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উদযাপন উপলক্ষে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ধুয়ে মুছে রং আর তুলির আঁচড়ে রাঙানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। স্বাধীনতার ৪৫তম বিজয় দিবস উদযাপনের জন্য স্মৃতিসৌধকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। শতাধিক শ্রমিক প্রায় ১ মাস ধরে কাজ করেছেন ধোয়া মোছা, আগাছা পরিষ্কার ও রঙের জন্য। স্মৃতিসৌধ আর এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ার সহ সিসি ক্যামেরা। আগামীকাল প্রথম প্রহরে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকা নতুন সাজে সজ্জিত হয়েছে। নগরীর সরকারি ভবন আর সড়কগুলো বিজয় দিবসের লাল সবুজ রঙে রঙিন রূপ ধারণ করেছে। দর্শক, রাজধানীর সাজসজ্জার খবর জানাতে এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন। সরাসরি যাব তার কাছে। লিমন। হ্যাঁ, আমি আছি। সাজিদ, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নগর ভবন এলাকায়। ৪৫ বছর আগে যে দিনটির জন্য মুক্তিকামী বাঙালি দীর্ঘ ২৪টি বছর সংগ্রাম করেছে এবং ৯ মাস বুকের তাজা রক্ত ঢেলেছে, সেই দিনটি কিন্তু আগামীকাল ১৬ ডিসেম্বর। এই দিনকে উদযাপনের জন্য কিন্তু সারা বাংলাদেশের মতো নগরী কিন্তু এক নতুন সাজে সেজেছে। আমি এখন অবস্থান করছি নগর ভবন এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের একেবারে আপাদমস্তক এই বিল্ডিং এর উপর থেকে নিচ পর্যন্ত বর্ণিল সাজে, এক ধরনের বিজয়ের সাজে কিন্তু সাজানো হয়েছে এবং এই চিত্র কিন্তু রাজধানীর প্রতিটি সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, বেসরকারি অনেক অ্যাপার্টমেন্ট ভবন, সেগুলোতেও কিন্তু বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে। একভাবে মানে বলা যায় যে এই রাজধানী আগামীকালের সেই বিজয় দিবসকে উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটি এবং হাইকোর্ট এলাকা, মতিঝিল এলাকা, শাপলা চত্বরে, ওইখানে কিন্তু সেই বিজয় দিনের এক ধরনের আবহ সৃষ্টি করা হয়েছে। জাতীয় পতাকা তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বলা চলে যে সেই বিজয়ের সময় আমাদের যে সমস্ত কিংবদন্তি, যারা মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছেন, আমাদের এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে জন্মদানের জন্য যারা কাজ করেছেন, তাদের স্মৃতি বিজড়িত রাজধানী কিন্তু এই বিজয় দিবসের ঠিক প্রাককালে কিন্তু ভিন্ন এক সাজে সেজেছে। রাজু, এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী আজহার লিমন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ঢাকা শহরকে বিজয় দিবস উপলক্ষে যে বর্ণিল সাজে সাজানো হয়েছে সেই সাজসজ্জার খবর জানাচ্ছিলেন তিনি। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করতে প্রশাসনের কর্মকর্তাদেরকে আরও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এ সময় নিজেদের উদ্ভাবনী চিন্তা ও কৌশল কাজে লাগিয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো মূল্যে মাঠ প্রশাসনে মানুষের সেবা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯৮তম আইন এবং ৯৯তম প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের ৭৮ জন নবীন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর থাকার নির্দেশ দেন। এখন একটা নতুন উৎপাদ আমাদের শুরু হয়েছে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। যে করে হোক বাংলাদেশকে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতেই হবে। তার জন্য আমরা যেটা পদক্ষেপ নিয়েছি যে সমগ্র জনগণকে সম্পৃক্ত করা, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা, এবং তার একটা ভালো ফল আমরা পাচ্ছি। এ ব্যাপারেও সকলকে সচেষ্ট থাকতে হবে এবং ভূমিকা রাখতে হবে যে কখনো বাংলার মাটিতে এই সন্ত্রাস, জঙ্গিবাদ কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, তাই পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তি এবং নিজেদের উদ্ভাবনী কৌশল নিয়েই মানব সেবা করতে সচেষ্ট থাকতে হবে কর্মকর্তাদের। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, ওই গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বরং বিশ্ব যত এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে এগোতে পারি, এই ধরনের উদ্ভাবনী চিন্তা ভাবনা সকলের মাঝে থাকতে হবে যার যার দায়িত্ব পালনের জন্য। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল, প্রতিনিয়ত প্রযুক্তি আরো উন্নত হচ্ছে, কিন্তু এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলেই আপনাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণ নিজের অর্থায়নে শুরু করলাম, বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বিশ্ব উজ্জ্বল হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দলের নাম বঙ্গভবনে পাঠিয়েছে বিএনপি। দুপুরে দলের সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির নেতাদের নামের তালিকা নিয়ে বঙ্গভবনে আসেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তালিকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রপতির আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে 18 ডিসেম্বর বিকেল 4:30টায় বঙ্গভবনে আলোচনায় বসবেন তারা। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও রাষ্ট্রপতি আলোচনা করবেন বলে জানা গেছে। আমাদের প্রতিনিধি দলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 10 জনের প্রতিনিধি দল, সেখানে মহাসচিব সহ 10 জনই হচ্ছেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, চেয়ারপারসন সহ তারা অন্তর্ভুক্ত হয়েছেন। প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে আগামী 18 ডিসেম্বর বিকেল 4:30টার সময় আলোচনা করবেন নির্বাচন কমিশন শক্তিশালীকরণ প্রসঙ্গে। সন্ধ্যার সময় আরো থাকছে। যশোরে চীনা নাগরিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, দোভাষীর সঙ্গে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ, আটক 2। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যে কোনো বিশৃঙ্খলা মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে নারায়ণগঞ্জে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপি ও আওয়ামী লীগের 2 মেয়র প্রার্থী। নারায়ণগঞ্জ সিটিতে নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন, তাই নির্বাচনের আগেই প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন নির্বাচন কমিশনের। সভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী উপস্থিত হয়ে নির্বাচন নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। অভিযোগ করেন তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষের মধ্যে একটা শঙ্কা দেখেছি, সেই শঙ্কাটা হলো যে তাদের যাতে কোনো প্রভাব বিস্তার করা না হয়, তারা যাতে ভোট কেন্দ্রে যেতে বাধার সৃষ্টি তাদের প্রতি করা না হয়, তাদেরকে যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা না হয়।
সাখাওয়াতের পর বক্তব্য দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। সুষ্ঠু নির্বাচন চান জানিয়ে সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষ যেন নির্বাচনে কোনো কারসাজি করতে না পারে। নির্বাচন করছি আপনি, আমি এবং এখানে যারা আছে, মূলত আপনারা আমার মধ্যে, এবং আপনিও কোনো সহিংসতার প্রশ্রয় নেন না, আমিও কোনো ধরনের সহিংসতার প্রশ্রয় নেই না, এবং আমার কোনো বাহিনীও নেই। সুতরাং যদি তৃতীয় পক্ষ এখানে কোনো রকমের কোনো ধরনের কারসাজি করতে না পারে, সেটার জন্য আমি অনুরোধ আপনাদের কাছে করছি। পরিবেশটা কিন্তু নারায়ণগঞ্জের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আমি আহ্বান জানাবো সাখাওয়াত ভাইরা, আসুন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে ভোট চাই। সবশেষে সিইসি তার বক্তব্যে জানান, নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমরা কোনো প্রার্থীকে চিনি না, কে কোন প্রার্থী সেটা আমরা দেখব না। আইন মোতাবেক হতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দিয়ে যেতে পারে। কোনো রকমের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। এদিকে মতবিনিময় সভার পর বৃহস্পতিবার বিকেলে প্রচারণায় নামেন দুই মেয়র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চান। অন্যদিকে সাখাওয়াত হোসেন খান প্রচারণা চালান 16 নম্বর ওয়ার্ডে। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিনেও বিড়ম্বনায় পড়েছেন অনেকে। ফর্ম জমা না দিতে পেরে ফিরেও গেছেন কেউ কেউ। তবে নির্বাচন কমিশন বলছে, আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শেষ হলেও বছরের যে কোনো সময়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। 1999 সালের 1 জানুয়ারির পূর্বে জন্মগ্রহণ করেও ভোটার হতে পারেননি এমন নাগরিকদের জন্য গত 15 দিন ধরে চলে বিশেষ এই হালনাগাদ কার্যক্রম। এর আগের বছরগুলোতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হলেও এবার সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে এসেই ফর্ম জমা দিতে হয়েছে সবাইকে। বৃহস্পতিবার হালনাগাদ কার্যক্রমের শেষ দিনেও বাদ পড়া প্রবাসীদের পাশাপাশি নতুন ভোটার হতে আগ্রহীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যাংকে গেলাম, আই গিভ দ্য গাই দ্য চেক এন্ড হি ইজ লাইক যে ভোটার আইডি দেন। এখন কি করব, পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো সবসময় ক্যারি করতে পারি না, আমাদের ক্লাস থেকে উই গো টু প্লেসেস, রাইট? সো উই ক্যান ডু দ্যাট। আমাদের বয়স হয়েছে, এর জন্য আমাদের আইডি কার্ড করা আমাদের দায়িত্ব, যেটা আমাদের রেসপন্সিবিলিটি, ওটা তো আমাদের পূরণ করতে হবে। আমি তো বাইরে ছিলাম 11 বছর, ঠিক আছে, এখন ভোটার হইতে পারিনি, ঠিক আছে, একটু হয়রানি হয়েছে, দৌড়াদৌড়ি করতেছে। এদিকে সঠিক নিয়ম অনুসরণ না করা এবং তথ্য না জানার কারণে ভোগান্তিতে পড়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। তবে নির্বাচন কমিশন বলছে, বছরের যে কোনো সময় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। কেউ হুট করে ভুয়া ভোটার হয়ে যেতে পারে যদি আমরা খুব শিথিল করি, একটা বা ডকুমেন্ট না নিয়ে করে ফেলি। আমাদের কার্যক্রমটি সারা বছরই চলমান রয়েছে। এরপরেও যদি কেউ কোনো কারণে হতে না পারে, সে সংশ্লিষ্ট উপজেলায় যে বা থানায় যে অফিসে যে কাজটি করতে পারবে। বিগত বছরগুলোতে জাতীয় পরিচয়পত্রের ছবি, নাম এবং ঠিকানা নিয়ে অসংখ্য অভিযোগ ছিল নাগরিকদের। এবার সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যিনি ভোটার হবেন তিনি যদি তার তথ্যগুলো ঠিকমতো স্ক্রিনে দেখে নেন, আমার মনে হয় খুব একটা ভুল হওয়ার কথা নয়। দেশে বর্তমানে প্রায় 10 কোটি ভোটার রয়েছে। সর্বশেষ তথ্য নিয়ে আগামী বছরের 2 জানুয়ারি প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এটা চাই বয়স প্রমাণ করবার জন্য। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ সহ 3টি প্রকল্পে বাংলাদেশে প্রায় $285 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে ফ্রান্স। দুপুরে সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এই কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বাংলাদেশ থেকে ভবিষ্যতে আরো বেশি পণ্য আমদানির পরিকল্পনার কথা জানান ফ্রান্সের রাষ্ট্রদূত। ফ্রান্সের থ্যালেস এলেনি স্পেসের সঙ্গে চুক্তি হয়েছে আগেই। পরিকল্পনা 2017 সালের 16 ডিসেম্বর উৎক্ষেপণ করা হবে দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট। চুক্তি অনুযায়ী স্যাটেলাইটের কাঠামো, উৎক্ষেপণ ব্যবস্থা, ভূমি ও মহাকাশে নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূস্তরে 2টি স্টেশন পরিচালনা ও ঋণের ব্যবস্থা করবে ফ্রান্স। প্রাথমিকভাবে 2টি স্টেশন কেনার খরচ প্রায় 2000 কোটি টাকা। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানানো হয়, এই স্যাটেলাইট নির্মাণে $25 কোটি, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পে $60 কোটি এবং রিফাইনারি নির্মাণে $200 কোটি বিনিয়োগ করবে ফ্রান্স। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, এডিবি, এফডি, এই 3টা সংস্থা জয়েন্টলি আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য এখানে বিনিয়োগ করার জন্য তারা আগ্রহ। এটি আজকে মূলত আলোচনা করার জন্য এসেছিল। আমাদের রপ্তানির গ্রোথ খুব ভালো ফ্রান্সে এবং প্রতি বছর এটা বাড়তেছে। এটা প্রায় 20% মতো আমাদের গ্রোথ।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ফ্রান্স গত অর্থ বছরে বাংলাদেশ থেকে আমদানি করেছে 185 কোটি ডলারের পণ্য। সামনের বছরগুলোতে এ রপ্তানি 300 কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। আমাদের অর্থনীতিতে আমদানির চাহিদা বাড়ছে। শুধু পোশাক নয়, হিমায়িত খাদ্য, পাট, চামড়া, ফার্মাসিউটিক্যালস সহ বহু ধরনের পণ্য আমরা আমদানি করছি। বাণিজ্যমন্ত্রী জানান, মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি প্লাস সুবিধা আদায়েও ফ্রান্সের সহযোগিতা পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। সে ব্যাপারেও ফ্রান্স আমাদেরকে সাহায্য করবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশের যুবারা। আগামীকাল ইয়াং টাইগারদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ভূপ্রকৃতির প্রতিবন্ধকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এবং সন্দ্বীপ চ্যানেলের আশপাশের এলাকা জাহাজ চালকদের কাছে মরণ ফাঁদ হিসেবে দেখা দিয়েছে। তার সাথে শীতের ঘন কুয়াশা যুক্ত হওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে। সবশেষ বুধবার এসব এলাকায় ডুবে গেছে পণ্য বোঝায় 4টি লাইটারেজ জাহাজ। এই অবস্থায় ঝুঁকির মধ্যে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ বন্দর চ্যানেল। আরও জানাচ্ছেন কমল দে। গভীরতার কারণে পণ্যবাহী যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারে না, সেগুলোর অবস্থান হয় বন্দরের বহির্নোঙরের 3টি অ্যাঙ্কারেজে। পরবর্তীতে লাইটারের জাহাজের মাধ্যমে এসব মাদার ভেসেল থেকে পণ্য আনলোড করে নিয়ে আসা হয় নদীর তীরবর্তী ঘাটগুলোতে। পণ্য নিয়ে যাওয়ার পথে জাহাজগুলোকে সন্দ্বীপ চ্যানেল সহ আশপাশের এলাকা অতিক্রম করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেজিং না হয় সৃষ্টি হয়েছে ডুবোচর। এতে ঘটছে দুর্ঘটনা। মাঝে মধ্যে কোথাও চড়াই আছে, অত্যাধিক কুয়াশার কারণে চড়াই হয়তো লেগে কোনো জাহাজের তলা ফেটে গেছে। এটার জন্য আমার মনে হয় জরুরি ভিত্তিতে ওই জায়গাটা ড্রেজিং করাটা খুবই দরকার। বিশেষজ্ঞরা বলছেন ভূপ্রকৃতিগত কারণে এই চ্যানেলগুলো কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। চারদিক থেকে আমাদের যে সমস্ত পলি এসে জমে যাচ্ছে, সেই পলি জমার কারণে আমাদের নাব্যতা কম হওয়ার কারণে জাহাজগুলি তাদের যে প্রপার চ্যানেলগুলি ব্যবহার করার কথা, সেই প্রপার চ্যানেলগুলি ব্যবহার করতে পারছে না বিভিন্ন সময় এগুলি নাব্যতা সংকটের কারণে। তবে বন্দরের এই কর্মকর্তার দাবি, সব ধরনের ঝুঁকি এড়িয়ে বন্দর চ্যানেলকে সার্বক্ষণিকভাবে সচল রাখতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজ চলাচলের যে পথ বন্দরে, এটাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এখানে কোনো অবস্থাতেই কোনো নৌ ডুবি অথবা এটাকে আমরা একেবারে জিরো টলারেন্সের মধ্যে থাকি। গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আমাদের মূল চ্যানেলের থেকে বাইরে, এবং এটা স্যালভেজ উদ্ধারও করা যাবে এবং উদ্ধার করে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না। গত বুধবার সকালে ঘন কুয়াশার কারণে দিকশূন্য হয়ে বন্দরের বহির্নোঙরে এমবি মজদুর সাথে এমবি ল্যাবস 1-এর সংঘর্ষে 2টি জাহাজে ডুবে যায়। একই সময় সন্দ্বীপ চ্যানেলে দারিন দারসাক এবং গ্লোরিয়াস শ্রীনগর নামে আরো 2টি লাইটার জাহাজ ডুবে যায়। গ্লোরিয়াস শ্রীনগর জাহাজের নিখোঁজ 2 নাবিকের এখনো খোঁজ পাওয়া যায়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরে চ্যাংহিং নামে এক চীনা নাগরিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল রাতে উপশহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, চ্যাংহিং ইজি বাইকের ব্যাটারি বাজারজাতকরণের একটি চীনা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গতকাল রাতে চ্যাং এর সঙ্গে তার দোভাষী পারভেজের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পারভেজ ও তার ভাতিজা মুক্তাদির চ্যাংকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে তার কোম্পানির লোকজন খুঁজে না পেয়ে থানায় জানালে পুলিশ এসে বাড়ির একটি রুম থেকে তার লাশ উদ্ধার করে। ভোরে উপশহর এলাকা থেকে প্রথমে পারভেজ ও পরে তার দেয়া তথ্যানুযায়ী মুক্তাদিরকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জে আবারও পেটে বাতাস ঢুকিয়ে 12 বছরের এক শিশু শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত লাইনম্যান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, বুধবার রাতে সোনারগাঁও উপজেলার মরিচটেক এলাকায় বিআর স্পিনিং মিল কম্প্রেসার দিয়ে মেশিন পরিষ্কার করছিল ইয়ামিন। এ সময় পায়ুপথ দিয়ে তার পেটে বাতাস ঢুকিয়ে দেয় আরেক শ্রমিক রায়হান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় আটক লাইনম্যান রায়হানের বিরুদ্ধে মামলা করেছে নিহতের বাবা। এর আগে গত 25 জুলাই একইভাবে জেলার রূপগঞ্জের জোবেদা স্পিনিং মিলের শ্রমিক সাগর বর্মনকে হত্যা করা হয়। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটের খবর। আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাতারায় আগে ব্যাট করতে নেমে কাজী অনিকের বোলিং তোপে 146 রানে গুটিয়ে যায় আফগান যুবারা।
জবাবে অধিনায়ক সাইফের দায়িত্বশীল ব্যাটিংয়ে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইয়াং টাইগাররা। আগামীকাল গলেতে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল সাইফ আফিফরা। মুকিদুল ও অনিকের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি আফগান যুবারা। মিডল অর্ডারে নাসিরের সর্বোচ্চ 32 ও শেষ দিকে অধিনায়ক নাভিনের 27 রানের সুবাদে 146 রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ইয়াং টাইগারদের হয়ে অনেক 4টি ও মুকিদুল 3টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক সাইফের ব্যাটে ভর করে দারুণ জবাব দিতে থাকে ইয়াং টাইগাররা। তার 67 রানের ইনিংসের জয়ের ভিত পায় বাংলাদেশের যুবারা। মিডল অর্ডারে রাফসানের 32 রানের সুবাদে 41 বল ও 4 উইকেট হাতে রেখে সহজে জয় পায় বাংলাদেশ। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে মিত্রবাহিনীর 28 জনের অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতার জন্য 11 রুশ নাগরিককে সংবর্ধনা, কৃতজ্ঞতা জানালেন মন্ত্রীরা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, লাল সবুজে সেজেছে রাজধানী। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, হত্যা, কুর রাজনীতি উন্নয়নের পথ রুদ্ধ করে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিনেও বিড়ম্বনা, আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও তালিকায় নাম তোলা যাবে বছরের যে কোনো সময়। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ সহ 3টি প্রকল্পে প্রায় 23,000 কোটি টাকা বিনিয়োগের আশ্বাস ফ্রান্সের। বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির পরিকল্পনা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।